একজন ভয়ঙ্কর সাইকো কিলার যে কিনা নয় নয় জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে, কিন্তু হঠাৎই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এর পেছনের কারণ কি? সে কি অনুতপ্ত, নাকি তার মস্তিষ্কে চলছে অন্য কোনো প্ল্যান? টান টান উত্তেজনা ও সাইকোটিক থ্রিলিং গল্প নিয়ে আমাদের আজকের মুভি স্টিফেন। কাহিনী শুরু হয় একটি নাগরদোলা দেখিয়ে, যার সামনেই ছোট্ট স্টিফেন দাঁড়িয়েছিল। স্টিফেনকে তার মা ও বাবা বারবার নাগরদোলায় ওঠার জন্য বলতে থাকে। আমরা দেখতে পাই না, কিন্তু স্টিফেন তাদের কথা মতো ঠিকই নাগরদোলায় উঠে পড়ে, আর প্রায় সাথে সাথেই নাগরদোলাটা চলতে শুরু করে। দৃশ্যপট পরিবর্তন হয় অনেক বছর পর। স্টিফেন এখন বড় হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই সে ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা কিছু মেয়ের একা অডিশন নিচ্ছে। সিনগুলো এমন যে মেয়েগুলো একজন সাইকো কিলারের হাত থেকে পালাতে চায়, কিন্তু পালানোর শর্ত হলো তাদের স্বীকার করতে হবে যে তারা পালিয়ে পুলিশের কাছে যাবে। মেয়েগুলো স্ক্রিপ্ট অনুযায়ী সেই রকমই অ্যাক্টিং করে। পরের দৃশ্য হলো তাদের কথা শোনার পর কিলার রেগে গিয়ে ছুরি হাতে তেড়ে আসবে। মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে বলে, স্ক্রিপ্টে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু কিলার আমার ছোটবেলার বন্ধু এবং ভালোবাসা, তাহলে আমি হঠাৎ তাকে পুলিশে ধরিয়ে দেব কেন? কথাটা শুনে স্টিফেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তারপর আবারও শুটিং শুরু করে। স্টিফেন ছুরি হাতে তেড়ে যাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু মেয়েগুলো ভালো আউটপুট দিতে পারছিল না। তাই সে বলে, সত্যি সত্যি ছুরি নিয়ে তেড়ে এলে হয়তো ভালো হবে। সে সত্যি সত্যি ছুরি হাতে তেড়ে এসে মেয়েগুলোকে একে একে খুন করে ফেলে। দৃশ্যপট পরিবর্তন হয় হাইওয়ে পুলিশের কাছে। পুলিশ সবগুলো গাড়ি চেক করছে। এরই মাঝে দায়িত্বরত অফিসারের কাছে ইন্সপেক্টর মাইকেলের কল আসে। অফিসার জানায় স্কেচ তৈরি হয়ে গিয়েছে, খুনি রাতের আগেই ধরা পড়ে যাবে। অপর পাশ থেকে মাইকেল সাবধান করে দেয় সাধারণ মানুষ যেন এই ব্যাপারে কিছুই না জানতে পারে। কিন্তু মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে দেশকে নাড়িয়ে দেওয়া নয় নয় জন যুবতী মেয়ের খুনের স্কেচ পুলিশের কাছে পৌঁছেছে। আমরা দেখতে পাই স্কেচটি আর কারো নয়, বরং স্টিফেনের। এদিকে স্টিফেন একদম রেডি সেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে খুবই রিল্যাক্সড ভঙ্গিতে গাড়ি চালাচ্ছিল। অন্যদিকে পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে। তাদের কাছে খবর আসে স্টিফেনের গাড়ি দেখা গিয়েছে। অন্যদিকে স্টিফেন তখন পার্কে গাড়ি থামিয়ে ফটো গ্যালারি দেখতে ব্যস্ত ছিল। একটু পর সে একটি চার্চের বাইরে গাড়ি থামায়। পুলিশ স্টিফেনকে খুঁজতে খুঁজতে তার বাড়ির সন্ধান পেয়ে যায়। রাত হতেই তারা স্টিফেনের বাড়িতে রেইড দেয়। একই সময়ে স্টিফেন চুপচাপ তার গাড়িতে বসেছিল। সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে গাড়ি থেকে নেমে থানার ভেতরে চলে আসে। স্টিফেন নিজে থেকেই জানায় যে সে খুন করেছে। পুলিশ ভাবে স্টিফেন হয়তো নেশা টেশা করে হুঁশ হারিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তারা বলে, নেশা করেছিস না, চা দিচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা কর। তখন স্টিফেন বলে ওঠে, আমি নয় নয় জন মেয়েকে খুন করেছি। থানায় থাকা পুলিশেরা হতভম্ব হয়ে যায়। তারা কনফার্ম হতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দিলে এসপি ও কমিশনার তখনই থানার উদ্দেশ্যে রওনা হয়। পুলিশ স্টিফেনের হাতে হাতকড়া পরাতে গেলে স্টিফেন বলে ওঠে, এইসবের কি দরকার? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? কনস্টেবল কোনো উত্তর দেয় না। স্টিফেন আবারও বলে, চায়ের জায়গায় কফি দেওয়া যাবে স্যার? এর পরের দৃশ্যেই দেখা যায় স্টিফেন খুবই নর্মালভাবে কফির কাপে চুমুক দিচ্ছে। অন্যদিকে কমিশনার মিডিয়ার সামনে এসে জানায় যে স্টিফেন অর্থাৎ কিলার আত্মসমর্পণ করেছে। একজন সাংবাদিক প্রশ্ন করে, স্টিফেনকে কি ইনকাউন্টার করা হবে? কমিশনার সরাসরি কোনো উত্তর না দিয়ে একটাই কথা বলে যে ইনভেস্টিগেশন এখনো চলমান। কিছু সময়ের মাঝেই সেখানে ইন্সপেক্টর মাইকেল চলে আসে। তাকে একা পেয়ে কমিশনার তাকে বকা দেয়, কেন সে স্টিফেনকে ইনকাউন্টার না করে অ্যারেস্ট করলো? তাকে তো শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া ছিল। ইন্সপেক্টর মাইকেল জানায় তারা কিছু করার আগেই স্টিফেন নিজে এসে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে পাবলিক প্রচণ্ড রাগে ফেটে পড়েছিল। কেউ সবার সামনে ইনকাউন্টার, আবার কেউ ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে। কমিশনার যেতেই মাইকেল নিজেই ভাবতে থাকে যে অফিসিয়ালি কেস ক্লোজড, শুধু শাস্তিটাই বাকি। পুলিশ হিসেবে তার আর কিছুই করার নেই।
যথেষ্ট প্রমাণ আছে স্টিফেনকে শাস্তি পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যায়। এই যেমন স্টিফেন মেয়েগুলোকে খুন করলো কেন? বিগত 6 মাসে 9 জন মেয়েকে খুন করেছে সে। সে চাইলে আরো আগে বা পরে সারেন্ডার করতে পারত, কিন্তু এখনই কেন? এটা কি স্টিফেনের কোনো প্ল্যান? সিন শিফট হয়। পুলিশ টিম স্টিফেনকে নিয়ে তার বাড়ি অর্থাৎ ক্রাইম সিনে এসেছে, এটা জানার জন্য যে কিভাবে স্টিফেন মেয়েগুলোকে খুন করেছিল। স্টিফেন খুবই স্বতঃস্ফূর্তভাবে দেখায় যে সে কাকে কিভাবে খুন করেছিল। মাইকেল জিজ্ঞেস করে লাশগুলোকে কিভাবে গুম করত। স্টিফেন জানায় সে লাশগুলোকে জঙ্গলে ফেলে আসতো, তার পরের দিন গিয়ে দেখতো লাশ নেই, বডির সাথে কি হয়েছে সে জানে না। পুলিশ তার কথা মতো পুরো জঙ্গল খুঁজতে শুরু করে। লাশ তো পাওয়া যায় না, কিন্তু মেয়েগুলোর অর্নামেন্টস পাওয়া গিয়েছিল। প্রমাণ পাওয়ার পর স্টিফেনকে আদালতে হাজির করা হয়। সে নিজের জন্য কোনো উকিলের ব্যবস্থা করেনি, কারণ জিজ্ঞাসা করলে স্টিফেন শুধু বলে যে দরকার নেই। সে জজ সাহেবের সামনেই স্বীকার করে যে সে 9 জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। সব শোনার পর আদালত মাইকেলকে নির্দেশ দেয় আগামী 15 দিনের মধ্যে চার্জশিট ফাইল করতে, সাথে স্টিফেনের মানসিক অবস্থারও রিপোর্ট। আমরা খেয়াল করি সেখানে একটি মেয়ে বসে আছে এবং স্টিফেন বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল। সব কার্যক্রম শেষে স্টিফেনকে আদালতের বাইরে নিয়ে আসা হয়। সাথে সাথেই মিডিয়া তাদের ঘিরে ফেলে। পুলিশ যখন মিডিয়াকে সরাতে ব্যস্ত ছিল, তখন একজন পেছন থেকে স্টিফেনের উপর হামলা করে দেয়। লোকটা আর কেউ না, ভিকটিমদের একজনের বড় ভাই। পুলিশ দ্রুত স্টিফেনকে সেফলি সেখান থেকে সরিয়ে ফেলে। এখান থেকে কাহিনী শিফট হয় 2006 সালে। আমরা দেখতে পাই ছোট্ট স্টিফেন ও একটি বাচ্চা মেয়ে কুকুরের ছোট্ট বাচ্চা কুট্টানকে নিয়ে খেলা করছে। একটু পর স্টিফেনের মা তাকে ডাক দেয়। বাড়ি ফেরার সময় স্টিফেনের মা বলে, তুমি না কুট্টানকে দিয়ে দেবে বলেছিলে? উত্তরে স্টিফেন বলে, 1 বছরে কুট্টান বড় হয়ে যাবে, তখন দেখো ও বাবার থেকে তোমাকে ও আমাকে রক্ষা করবে। তারা বাড়ি পৌঁছাতেই সবার আগে স্টিফেন কুট্টানকে লুকিয়ে ফেলে। একটু পর স্টিফেনের বাবা মাতাল অবস্থায় বাড়ি ফেরে। স্টিফেন তাড়াতাড়ি একটি ডিম ভেঙে কুট্টানকে খেতে দেয় যাতে সে শব্দ না করে। এদিকে স্টিফেনের বাবা তাকে নিচে ডাক দেয়। আমরা জানতে পারি স্টিফেনের বাবা একজন ভালো মানের রানার ছিল। বারবার জখম হওয়ার কারণে সে ন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে পারেনি। সামান্য পিটি টিচার হিসেবে তাকে থেকে যেতে হয়েছে। এই কারণে স্টিফেনের বাবা নেশায় আসক্ত হয়ে গিয়েছিল। সে রোজ নেশা করত আর নিজের স্বপ্নের বোঝা স্টিফেনের ঘাড়ে তুলে দিত। শুধু তাই নয়, সে স্টিফেনের মায়ের সাথে আরও বেশি খারাপ ব্যবহার করত। আমরা জানতে পারি এই বাড়িটা স্টিফেনের নানার, অর্থাৎ তার বাবা ঘর জামাই বলা যায়। স্টিফেনকে যখন তার মা একপাশে সরিয়ে জিজ্ঞেস করছিল যে কুট্টানকে কোথায় লুকিয়েছে, এমন সময় কুট্টান পালিয়ে এসে পড়বে না তো পড়বে না, স্টিফেনের বাবার সামনেই পড়ে। তার বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করে কার থেকে পারমিশন নিয়ে এসে কুকুরের বাচ্চাটাকে বাড়ি তুলেছে। স্টিফেন কুট্টানকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করে, কিন্তু তার বাবা কোনো কথা না শুনে তার মাকে শাস্তি দিতে থাকে। এমন সময় কুট্টান তার গায়ে প্রস্রাব করে দিলে স্টিফেনের বাবার সাথে সাথে কুট্টানকে নৃশংসভাবে মেরে ফেলে। স্টিফেনের মা কুট্টানকে কবর দিয়ে দেয়। আমরা আবারও সেই নাগরদোলা দেখতে পাই, যেটা মূলত স্টিফেনের মস্তিষ্ককে নির্দেশ করে, যেখানে তার বাবা একজন নিকৃষ্ট মানুষ। দৃশ্যপট পাল্টে বর্তমানে ফিরে আসে। মনে আছে আমরা কোর্টে একটি মেয়েকে দেখেছিলাম যে স্টিফেনের দিকে তাকিয়েছিল? সেই মেয়েটি সীমা আসলে একজন ফরেনসিক সাইকোলজিস্ট এবং তামিলনাড়ু পুলিশের কনসালটেন্ট। স্টিফেনকে তার সেল থেকে বের করে সীমার সামনে এনে বসানো হয়। স্টিফেন প্রথমে বেশ অখুশি হয়, কারণ বারবার তাকে টেস্ট দিতে হচ্ছিল। সীমা তাকে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞেস করে স্টিফেন সেখানে কি দেখতে পাচ্ছে। স্টিফেন প্রথম ছবি দেখে উত্তর দেয়, দুনিয়া ধ্বংস করে ফেলা দানব। বাকি ছবিগুলো দেখেও সে একই রকম উল্টোপাল্টা উত্তর দেয়। এবার সীমা তাকে পার্সোনালিটি ও আইকিউ টেস্ট লিখতে দিয়ে বলে, কাল যেখানে শেষ করেছিলে তারপর থেকে বলতে শুরু করো। তোমার বাবা মাতাল হয়ে তোমাদের মারতো, তাই তো? স্টিফেন উত্তর দেয়, শুরুটা বাবা করলেও শেষটা তার হাতে ছিল না। কাহিনী আবারও অতীতে ফিরে যায়।
স্টিফেন ও তার মা দৌড়াতে দৌড়াতে একটি হসপিটালে এসে পৌঁছায়। তারা যখন রুম নাম্বার জিজ্ঞেস করছিল, তখন সেখানে থাকা একজন পুলিশ জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকের স্ত্রী? ও এসআই এর মেয়ের ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দিয়েছে। মেয়েটা তো আত্মহত্যা করতে গিয়েছিল, ভাগ্য ভালো তাই বেঁচে গিয়েছে, কিন্তু হাড়টার ভেঙে অবস্থা খুবই খারাপ। ওই লোককে বাড়িতে আটকে রাখো, সামনে পেলে খবর আসে কিন্তু। স্টিফেন ও তার মা ভেতরে আসতেই তার বাবা ওই অবস্থাতেই তাদের সাথে আবারও খারাপ আচরণ করতে শুরু করে। সেই স্টিফেনের মাকে বলে, ডাক্তার বলেছে ঠিক হতে 6 মাস সময় লাগবে, নিজের বাপকে ফোন করে ততদিনের খরচ নিয়ে আয়। স্টিফেনের মা তার কথার কোনো উত্তর দিচ্ছে না দেখে স্টিফেনের বাবা তাকে মারতে যায়। তখন স্টিফেনের মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে উল্টো স্টিফেনের বাবাকেই ওই অবস্থাতেই চড়-থাপ্পড় মারে। স্টিফেনের মা, যে এতদিন তার বাবার অ্যাবিউসের শিকার ছিল, সে নতুন করে একটা সুযোগ পেয়েছিল। সেই স্টিফেনের বাবার ভয়ে বন্ধ করা বেকারির ব্যবসা আবারও চালু করে। সবার প্রথমে সে বাড়ির কন্ট্রোল নেয়, তারপর ড্রাগ দিয়ে স্টিফেনের বাবারও কন্ট্রোল নেয়। কেন জানি সে স্টিফেনকেও কন্ট্রোল করতে শুরু করে। বাইরের মানুষের কাছে তাদের পরিবার ছিল আর 10টা সাধারণ পরিবারের মতোই, কিন্তু স্টিফেনদের কাছে সেটা ছিল তার মায়ের সাম্রাজ্য। যখনই কেউ বাড়িতে আসতো, তখনই স্টিফেনের বাবা, যে কিনা রান্নাঘরে কাজ করছিল, সে হয়ে যেত বাড়ির প্রধান কর্তা, আর স্টিফেনের মা টিপিক্যাল হাউসওয়াইফ। কাহিনী বর্তমান সময়ে ফিরে আসে। একটি অনুষ্ঠানে মাইকেল ও ডক্টর সীমার দেখা হয়ে যায়। তারা একসাথে বসে খাবার খাওয়ার সময় হঠাৎই সীমা বলে ওঠে, আমার মনে হচ্ছে স্টিফেন আমাদের মিথ্যা বলেছে। মাইকেল এমনটা মনে হওয়ার কারণ জানতে চাইলে সীমা জানায় যে সে স্টিফেনের টেস্ট নিয়েছে। স্টিফেন একজন প্যাথোলজিক্যাল লায়ার। মাইকেল বলে, খুনিরা মিথ্যুক হবে, এতে নতুন কি? তখন সীমা জানায় তারা পরীক্ষা করে মিথ্যুকের পরিমাপ করে। তারা 100টি প্রশ্ন জিজ্ঞেস করে, এর মধ্যে একাধিক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। কেউ মিথ্যুক হলে ওই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দেয়। স্টিফেন মিথ্যুক হওয়ার সব লিমিট ক্রস করে ফেলেছে। রোশাক টেস্ট অনুযায়ী স্টিফেন একজন রকচটা খুনি, কিন্তু সে যেভাবে বিহেভ করে তাতে এমনটা মনে হয় না। এমনও তো হতে পারে স্টিফেন যেই মেয়েগুলোকে মৃত বলেছে তারা আসলে জীবিত। একটু থেমে আবারও বলে, স্টিফেন আস্তে আস্তে নিজের বাবা মায়ের কথাও বলতে শুরু করেছে। তখন মাইকেল জানায় স্টিফেনের বাবা ও মা উভয়ই মৃত। স্টিফেনের বাবা তার মাকে খুন করে নিজে আত্মহত্যা করেছিল। সীমা মাইকেলকে বলে স্টিফেন সম্পর্কে আরও তথ্য জোগাড় করে তাকে জানাতে, তাহলে সে বুঝতে পারবে স্টিফেন তাদের কতটুকু সত্য কথা বলছে। মাইকেল ভাবতে থাকে সীমার কথা হয়তো সত্যি, হয়তো স্টিফেন আসলেই মিথ্যা বলেছে। সে সিদ্ধান্ত নেয় নিজেই স্টিফেনের সত্য যাচাই বাছাই করার। অন্যদিকে সীমাও তার কাজ করে যাচ্ছিল। সে ভিকটিমদের পরিবারের সাথে দেখা করে তথ্য জোগাড় করছে। সাথে ছিল নানা এভিডেন্স। মাইকেল স্টিফেনের এলাকার থানায় এসে মূর্তি নামের একজন পুলিশ অফিসারকে খুঁজছিল। জানা যায় মূর্তির মেয়ের বিয়ে, তাই সে 2 দিনের ছুটি নিয়েছে। মাইকেল এবার স্টিফেনের প্রতিবেশীদের কাছ থেকে স্টিফেনের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। একজন বলে স্টিফেনের বাবা মা অনেক ভালো ছিল, তারা প্রায়ই মানুষকে সাহায্য সহযোগিতা করত। কেউ বলে তাদের পরিবার ভালো না, তার বাবা ভালো না, সারাদিন বাসায় থাকতো, মাঝে মাঝে স্টিফেন বের হতো, তার মা কেক বিক্রি করতে অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতো। মাইকেল সেখান থেকে বেরিয়ে একটি ক্যাফেতে কারোর জন্য অপেক্ষা করছিল। বেশ কিছু সময় যাওয়ার পর স্টিফেনের একমাত্র বন্ধু মিথুন মাইকেলের সাথে দেখা করতে আসে। আমরা জানতে পারি স্টিফেন কারোর সাথে তেমন একটা কথা বলতো না, শুধু মিথুনের সাথেই একটু কথা বলতো। মিথুনের মতে স্টিফেনের এই অবস্থার জন্য তার পরিবারই দায়ী। মিথুন কখনোই বুঝতে পারেনি স্টিফেনের বাবা মা ভালো ছিল নাকি খারাপ। যেমন একদিন সেও স্টিফেন ফাঁকা বাড়িতে ভিডিও গেম খেলছিল, তখন কথায় কথায় স্টিফেন বলে, আমার মা আমাকে ভীষণ মারে। মিথুন প্রতিবাদ করে বলে, তোর মা তো কত ভালো, সবাইকে কি সুন্দর প্লাম কেক খাওয়াই। তাদের কথার মাঝেই স্টিফেনের মা বাড়িতে চলে আসে। এদিকে স্টিফেন তখন মিথুনকে বলছিল, কেক তো আমিও তোকে খাওয়াতে পারি, তুই শুধু আমার কথাটা বিশ্বাস কর। হঠাৎই স্টিফেনের মা তাকে বাইরে থেকে ডেকে ওঠে। স্টিফেন তার কাছে আসতেই সে জিজ্ঞেস করে স্টিফেন তার বাবাকে কফি দিয়েছে কিনা। স্টিফেন জানায় হ্যাঁ, সে বাবাকে কফি দিয়েছে।
তখন তার মা জিজ্ঞেস করে, ওষুধ দিয়েছিলি? স্টিফেন আঁতকে ওঠে, কারণ সে কফির সাথে ওষুধ দিতে ভুলে গিয়েছিল। স্টিফেনের মা মিথুনকে ডেকে খুব সুন্দরভাবে বলে, আজ আর নয়, বাকিটা কাল এসে খেলো। মিথুন যাওয়ার সময় বলে, আন্টি, আপনি খুব সুস্বাদু প্লাম কেক বানান, আমাকে খাওয়াবেন? স্টিফেনের মা হালকা হেসে উত্তর দেয়, অবশ্যই, সামনেই ক্রিসমাস, তখন খাওয়াবো। মিথুন যেতেই স্টিফেনের মা তাকে ভীষণভাবে মারতে শুরু করে। সে বলতে থাকে, জানিস না বাবাকে ওষুধ দিতে হয়, তাহলে দিসনি কেন? এরই মাঝে মিথুন আবারও ফিরে আসে, কারণ সে ভিডিও গেমের সিডি নিতে ভুলে গিয়েছিল। এভাবেই সে ওই ঘটনার সাক্ষী হয়ে যায়। মিথুন বলতে থাকে, স্টিফেন তাকে অনেক কিছুই জানিয়েছিল, তার বাবার নেশা সম্পর্কে, তার মায়ের অত্যাচার সম্পর্কে। সকল তথ্য নেওয়া শেষে মাইকেল সোজা স্টিফেনের স্কুলে চলে আসে। সেখানে তার সাথে এসআই মূর্তির দেখা হয়ে যায়। তখন মূর্তি জানায় যে তার মেয়ের বিয়ে, তাই সে ব্যস্ত। মাইকেল তাকে জিজ্ঞেস করে, সে এই স্কুলে কি জন্য এসেছে? মূর্তি উত্তর দেয়, এই স্কুলের হেডমাস্টার তার বাল্যবন্ধু, তাকে বিয়ের কার্ড দিতে এসেছে। তারপর উল্টো মাইকেলকে জিজ্ঞেস করে, সে এখানে কেন এসেছে? মাইকেল তাকে জানায় যে সে মূর্তির সাথে দেখা করার জন্য থানায় গিয়েছিল। স্টিফেনের বাবার কেসটা তো মূর্তি হ্যান্ডেল করছিল। স্টিফেনের বাবা এই স্কুলেরই একজন শিক্ষক ছিল। সে কিছু মেয়ের অশ্লীল ভিডিও ধারণ করে নেটে ছেড়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গার্ডিয়ানরা তাকে মারধর করে, কিন্তু কোনো কেস ফাইল হয়নি। এই সম্পর্কে তারা থানায় গিয়ে কথা বলতে পারে। তারপর যেতে গিয়ে হঠাৎ মাইকেল জিজ্ঞেস করে, মূর্তি স্যার, আপনার মেয়েও তো এই স্কুলেই ছিল, তাই না? দৃশ্যপট পরিবর্তন হয়। মাইকেলকে অন্যমনস্ক দেখে সীমা জিজ্ঞেস করে, সে এত কি ভাবছে? আমরা জানতে পারি মাইকেল মূর্তির থেকে জানতে পেরেছিল যে স্টিফেনের বাবা আত্মহত্যা করেনি, বরং স্টিফেনই তার বাবাকে খুন করেছিল। কিন্তু কেসটা মূর্তি বন্ধ করে দেয়। একদিন সন্ধ্যায় তাদের থানায় একটি ফোন আসে। কলটা সেই রিসিভ করেছিল। ফোনের অপর পাশ থেকে স্টিফেনের বাবা বলে যে সে তার স্ত্রীকে খুন করেছে। লোকেশনে পৌঁছানোর পর মূর্তি বুঝতে পারে এটা স্টিফেনদের বাড়ি। স্টিফেনের বাবা তার মাকে খুন করার পর স্টিফেনের উপরও হামলা করে। ও স্টিফেনকে মেরে ফেলতো, কারণ লোকটা একটা বদ্ধ উন্মাদ, পাগল। মূর্তি কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আমার মেয়ের ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দিয়েছিল, যার কারণে আমার মেয়েটা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। স্টিফেনকে আমি আমার ছেলের মতোই দেখতাম, কারণ ও আমার মেয়ের ক্লাসমেট ছিল। তাই ওকে বাঁচাতে আমি রিপোর্ট বানালাম যে স্বামী তার স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছে। মাইকেল বলে ওঠে, সেদিন স্টিফেনকে গ্রেফতার করলে আজ ওই 9 জন মেয়ে জীবিত থাকতো। এরই মাঝে মূর্তির মেয়ে চলে আসে। মূর্তি তার মেয়েকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে মাইকেলকে বলে, এই ভিডিওর কথা কোনোভাবেই যেন বাইরে না আসে স্যার। তারপর মাইকেলের থেকে বিদায় নিয়ে চলে যায়। সব শোনার পর সীমা ও মাইকেল কিছু সময় চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে তারা খুব সহজেই বের করতে পারবে স্টিফেন তাদের মিথ্যা বলেছে নাকি সত্য। কারণ স্টিফেন জানে না যে তারা তার বাবার খুন হওয়ার রহস্যটা জেনে ফেলেছে। দুইটি অপশন আছে। অপশন এ, সত্যি, যদি স্টিফেন বলে যে সেই তার বাবাকে খুন করেছে, তাহলে এতক্ষণ সে যা বলেছে সবই সত্যি। এর পরের ধাপে তারা সিরিয়াল কিলিং সম্পর্কে জানতে চাইবে। অথবা অপশন বি, স্টিফেন মিথ্যা বলবে যে তার বাবা আত্মহত্যা করেছিল। এর মানে এই দাঁড়াবে যে স্টিফেন অনেক কিছু লুকিয়েছে এবং এখনও লুকাচ্ছে। পরের দিন সীমা স্টিফেনকে জিজ্ঞেস করে, নিউ ইয়ার ইভ 2021 সালে কি হয়েছিল। কাহিনী শিফট হয় নিউ ইয়ার ইভ 2021-এ। স্টিফেন রেডি হচ্ছিল। তখন তার বাবা এসে কাতর কণ্ঠে স্টিফেনকে অনুরোধ করে তার হয়ে স্টিফেনের মায়ের শাড়িটা ইস্ত্রি করে দিতে। এখনও অনেক কাজ বাকি। সময় মতো কাজ শেষ না হলে তাকে মার খেতে হবে। উপায় না পেয়ে স্টিফেন শাড়ি প্রেস করতে শুরু করে। কিছুক্ষণ পর ডোরবেল বেজে ওঠে। স্টিফেনের একটি চিঠি এসেছে। সেটা পড়ার পর স্টিফেন আনন্দে জোরে জোরে নিজের বাবাকে ডাকতে শুরু করে। আসলে স্টিফেনের চেন্নাইতে একটি ভালো চাকরি হয়ে গিয়েছিল। ফেব্রুয়ারি মাস থেকে জয়েনিং। হঠাৎ স্টিফেনের কিছু একটা মনে পড়তেই সে দৌড়ে উপরে উঠতে শুরু করে। দেখা যায় সে তার মায়ের শাড়িটা পুড়িয়ে ফেলেছে। তার বাবা তো ভয়ে কেঁদে ওঠে। স্টিফেন তাকে সান্ত্বনা দিয়ে বলে, শাড়ি তো আমি পুড়িয়েছি, মারলে তো আমাকে মারবে,
তার বাবা উত্তর দেয়, আমার কাজ তোকে দিয়ে করিয়েছি, এটা জানলে আরো বেশি মারবে। স্টিফেন মাথা ঠান্ডা করে একটা আইডিয়া বের করে। সে তার বাবাকে বলে তারা দুজন বাইরে গিয়ে সেম একটা শাড়ি কিনে নিয়ে আসবে। স্টিফেনের বাবা ভয়ে আটকে উঠে বলে, এইসব কি বলছিস, মেরে ফেলবে আমাকে। স্টিফেন জিজ্ঞেস করে, তুমি লাস্ট কবে বাইরে গিয়েছিলে আদৌ মনে আছে তোমার? চলো, তাছাড়া চাকরির ট্রিটও তো পাবে। গাড়িতে উঠেও তার বাবা ভয় পাচ্ছে দেখে স্টিফেন আশ্বস্ত করে বলে যে আমার চাকরি হয়েছে, এত চিন্তা করো না। তারা প্রথমে শাড়ি কেনে, তারপর স্টিফেন জোর করে তার বাবাকে নিয়ে লং ড্রাইভে বের হয়। তার বাবা তার কাছে সিগারেট খেতে চাইলে স্টিফেন মানা করে না। তারা দুজন মন খুলে কথা বলে। একটা ভালো সময় কাটিয়ে তারা দুজন বাড়িতে ফিরে আসে। রাতে স্টিফেন শুয়ে শুয়ে নিজের জয়নিং লেটারটা দেখছিল। হঠাৎই তার কানে মারপিঠের শব্দ ভেসে আসে। স্টিফেনের মা তার বাবাকে মারছে। স্টিফেনের মা বারবার বলতে থাকে যে স্টিফেনের বাবা তাকে মিথ্যে বলেছে, স্টিফেন তাকে বাইরে নিয়ে যাবে কেন, সে নিজেই গিয়েছে। নিজের বাবাকে এত মার খেতে দেখে স্টিফেন দরজা খুলে তার মাকে বলে, থামো এবার, আর কত মারবে। তার মা রেগে গিয়ে এবার স্টিফেনকে মারতে মারতে বলে, তোর সাহস কিভাবে হলো এখানে আসার? তুই মনে হয় আমাকে আর ভয় পাস না, তাই না? এত সাহস কোথা থেকে পাচ্ছিস? সে হল রুমে স্টিফেন ও তার বাবাকে বসায়। সে নিজে সোফায় বসে স্টিফেনদের দিকে তাকিয়ে বলে, আজ যে আগে সত্যিটা বলবে তাকে আমি মারব না। স্টিফেনের বাবা ভয়ে হড়বড় করে বলতে শুরু করে যে আমি ওকে মানা করেছিলাম, ওই জোর করে নিয়ে গিয়েছিল আমাকে। তোমার শাড়ি পরে গিয়েছিল, তাই আমরা তোমার জন্য নতুন শাড়ি কিনতে গিয়েছিলাম। স্টিফেনের মা খুবই ঠান্ডা মাথায় বলে, আমি বাড়িতে এসে দেখলাম গাড়ির টায়ার বাঁকা আর গাড়ি দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে। এই বাড়িতে সিগারেট শুধু এই লোকই খায়। এত বছরেও তোর বাপ গাড়ি চালাতে পারে না, তার মানে তুই ওকে নিয়ে গিয়েছিলি, তাই না? তুইও আর বিশ্বাসযোগ্য থাকলি না স্টিফেন। স্টিফেনের মা চোখ বন্ধ করে চুপ করে বসেছিল। এই ফাঁকে স্টিফেন ইশারায় তার বাবাকে অনুরোধ করে যে নিচে পড়ে থাকা তার অফার লেটারটা লুকিয়ে ফেলার জন্য। কিন্তু তারা যখন অফার লেটারটা লুকাচ্ছিল, ঠিক তখনই সেটা স্টিফেনের মা দেখে ফেলে। সে অফার লেটারটা কেড়ে নিয়ে বলে, তোর চাকরি হয়েছে, এই জন্যই তোর এত সাহস বেড়েছে, তাই না? তুই আমার থেকে বেশি টাকা ইনকাম করে আমার উপর ছুরি ঘোরাবি, তাই না? স্টিফেন না না বলতে থাকে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। সে সরাসরি বলে দেয় যে স্টিফেনকে চেন্নাইতে যেতে দেবে না। স্টিফেন সাহস করে বলে ওঠে, এই বাড়ির পরিবেশ সে আর নিতে পারছে না, সে চেন্নাই যাবেই। তার মা এবার ঠান্ডা মাথায় স্টিফেনের জয়নিং লেটারটা ছিঁড়ে ফেলে। স্টিফেন পাগলের মতো ছুটে গিয়ে ছেঁড়া জয়নিং লেটারটা হাতে তুলে নেয়। সে তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে যেতে দেবে কিনা বলো। তার মা না বলতেই স্টিফেন তার গলা চেপে ধরে। এই সব পাস্টের ঘটনা স্টিফেনের মাথার ভেতরে চলছিল, তাই তার মাথার ভেতর সীমা প্রবেশ করে জিজ্ঞেস করে, তুমি কি চুজ করবে স্টিফেন, অপশন এ নাকি অপশন বি? স্টিফেন আবারও তার মাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চেন্নাই যেতে দেবে কিনা বলো। তার মা আবারও না বললে স্টিফেন এক ছুটে রান্নাঘরে গিয়ে একটি ছুরি হাতে এগিয়ে আসে। তারপর অসংখ্যবার ছুরিকাঘাতে তার মাকে হত্যা করে। তার মা মারা গেলে স্টিফেন চুপচাপ এক কোণে বসেছিল, কিন্তু স্টিফেনের বাবা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। সে বলতে থাকে, তুই ঠিক কাজই করেছিস, তুই পুলিশকে ফোন কর, এই খুনের দায় আমি নেব। ছুরিটা কেড়ে নিয়ে বলে, কেউ জিজ্ঞেস করলে বলবি আমি একে মেরেছি। থাক, আমি ফোন করছি পুলিশকে। স্টিফেনের বাবা নিজেই পুলিশকে কল করে বলে যে সেই তার স্ত্রীকে খুন করেছে, তাড়াতাড়ি মিডিয়া নিয়ে তার বাড়িতে আসতে। কল রেখে সে নিজেই বলতে থাকে, অনেক প্রস্রাব পেয়েছে, কিন্তু যাওয়ার সময় নেই। যদি পুলিশ চলে আসে আর আমাকে না পাই, থাক, ওর গায়েই প্রস্রাব করে দেই। কথাটা শুনে স্টিফেন আর ঠিক থাকতে পারে না। সে তার বাবাকে চেপে ধরে ছুরি দিয়েই জবাই করে দেয়। সবটা শোনার পর ডক্টর সীমা স্তব্ধ হয়ে গিয়েছিল। স্টিফেন অপশন এ কিংবা অপশন বি নয়, বরং অপশন সি চুজ করেছে। অর্থাৎ তারা জানেই না স্টিফেন সত্যি বলছে নাকি মিথ্যা। পরের দিন মাইকেল ও সীমা এই ব্যাপারেই কথা বলছিল। মাইকেল একটা নতুন তথ্য দেয়, স্টিফেন তার বাবা মাকে খুন করার পর 1 বছর চেন্নাইতে ছিল। সে সীমাকে একটি ভিডিও দেখায় যেখানে একজন ওয়াচম্যান বলছে যে স্টিফেন এখানে 1 বছর ছিল। তার সম্পর্কে তেমন কোনো তথ্য নেই,
তবে তার সাথে একটি মেয়ে থাকতো যে স্টিফেনেরই সমবয়সী। ভিডিও দেখা শেষ হলে মাইকেল বলে, স্যারেন্ডার করার আগে স্টিফেন চার্চে গিয়েছিল। তখন সীমা জানায় স্টিফেন তো সৃষ্টিকর্তাই বিশ্বাসই করে না। হয়তো সে কারোর সাথে দেখা করতে গিয়েছিল, যাকে বাঁচানোর জন্য স্টিফেন স্যারেন্ডার করেছে। সে মাইকেলের কাছে চার্চের নাম জানতে চায়। মাইকেল উত্তর দেয়, সেন্ট ম্যারিস চার্চ। সীমা বলে স্টিফেনের বাড়ি থেকে একটি হ্যান্ডব্যান্ড পাওয়া গিয়েছিল, সেটাও সেন্ট ম্যারিস চার্চেরই ছিল। সাথেই মাইকেল গাড়ি ঘুরিয়ে চার্চের দিকে রওনা হয়ে যায়। তারা চার্চে পৌঁছে পাদ্রির সাথে দেখা করে। পাদ্রির থেকে জানা যায় ইয়াংস্টার্সদের ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য প্রতি 12 মাসে একবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 মাস আগেই সেই অনুষ্ঠান হয়েছে। মাইকেল সেই অনুষ্ঠানে যুক্ত হওয়া সবার লিস্ট চাইলে পাদ্রি অফিসিয়ালি আবেদন করতে বলে। তখন মাইকেল বলে, এতে অনেক সময় লেগে যাবে ফাদার, আর জানেনই তো মিডিয়া ও মানুষের মাঝে এই কেসটা কতটা হাইলাইটেড। ফাদার রাজি হয়ে যায়। সাথে এটাও জানায় যে ছেলে ও মেয়েদের হ্যান্ডব্যান্ডের রং ভিন্ন হয়। এই ব্যান্ডটা একটা মেয়ের। চার্চ থেকে বেরিয়ে সীমা ও মাইকেল নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তাদের ধারণা চেন্নাইতে স্টিফেনের সাথে থাকা মেয়েটি ও চার্চের মেয়েটি একই জন এবং সে খুনের সাথে জড়িত। পুরুষদের বাদ দিলে লিস্টে 159 জন মেয়ের নাম আছে। ওয়াচম্যানের ভাষ্যমতে চেন্নাইতে স্টিফেনের সাথে থাকা মেয়েটি স্টিফেনের বয়সী। এই বয়সী মেয়ের সংখ্যা 72 জন। তাদের সন্দেহ মেয়েটি এই 72 জনেরই একজন। পরের সেশনে সীমা জিজ্ঞেস করে চেন্নাইয়ে স্টিফেনের সাথে কেউ ছিল কিনা। স্টিফেন মিথ্যা বলে সে একাই ছিল। এবার সীমা জিজ্ঞেস করে চেন্নাইতে কোনো খুন করেনি। স্টিফেন প্রথমে কোনো জবাব দেয় না, পরে বলে একজন পতিতাকে খুন করার চেষ্টা করেছিল, পরে চেন্নাই থেকে পালিয়ে আসে। সীমা চেন্নাই সম্পর্কে আরও কিছু জিজ্ঞাসাবাদ করতে গেলেই স্টিফেন তাকে থামিয়ে দিয়ে বলে আজ আর কথা বলতে চায় না। স্টিফেন যেতেই সীমা মাইকেলকে ফোন করে সবটা জানিয়ে দেয়। বলে আজ প্রথমবারের মতো স্টিফেন সেশন থামাতে বলেছে। চার্চের মেয়েটির খোঁজ পাওয়া অনেক দরকার। মাইকেল উত্তর দেয়, মনে করো হয়ে গিয়েছে। মাইকেল চার্চে এসে পাদ্রিকে অনুরোধ করে আবারও ওই 72 জন মেয়েকে চার্চের অনুষ্ঠানে ইনভাইট করতে। পাদ্রি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, পরে অনেক কষ্টে মাইকেল তাকে কনভিন্স করেই ফেলেছিল। তারা প্ল্যান করে বাইবেলে বর্ণিত সেন্ট স্টিফেনের কথা বলে তারা মেয়েগুলোকে চার্চে ডাকবে। যেই কথা সেই কাজ। পরের দিন অর্থাৎ সানডে সকাল সকাল মেয়েগুলোকে লিস্ট চেক করে চার্চে ঢোকানো হয়, যেখানে মাইকেল আগে থেকেই বসেছিল। একটু পর মাইকেল দুটো লিস্ট পায়। একটা সিসিটিভি দেখে তাদের লিস্ট তৈরি, অন্যটি নানদের তৈরি লিস্ট, যেখানে 58 জন উপস্থিত মেয়েদের নামের পাশে টিক দিয়েছে। পুলিশ সবার প্রথমে 14 জন অনুপস্থিত মেয়েদের বাড়িতে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সবার কাছেই না আসার জন্য যথেষ্ট কারণ ছিল। দৃশ্যপট পরিবর্তন হয়। মাইকেল চুপচাপ বসেছিল। সীমা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। মাইকেল সীমাকে সব খুলে বলে। কথা বলতে বলতে সীমা খেয়াল করে মাইকেলরা সিসিটিভি ফুটেজ দেখে এবং জিজ্ঞাসাবাদ করে 57 জনকে টিক করেছে, কিন্তু নানরা 58 জনকে। সীমা লিস্ট দুইটি মিলিয়ে দেখে ম্যারি জন নামের মেয়েটি মাইকেলদের লিস্টে নেই। মাইকেল তখনই চার্চের উদ্দেশ্যে রওনা হয়। সীমাও তার সাথেই ছিল। এমন সময় একজন দৌড়ে এসে জানায় স্টিফেন আত্মহত্যা করার চেষ্টা করেছে। তারা ভাবে হয়তো ম্যারি তাদের কথা কোনোভাবে স্টিফেনকে জানিয়ে দিয়েছিল। সীমা যায় স্টিফেনের কাছে আর মাইকেল চার্চে পৌঁছে সে যখন সবটা খুলে বলে, তখন একজন নান জানায় মাইকেলরা ম্যারি জনকে পায়নি, কারণ সে তার সাথে বাইরেই বসেছিল। মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে ম্যারি জন একজন নান? সেই নান উত্তর দেয় না, ও তো 2 মাস আগেই এখানে এসেছে। মাইকেল তার কাছে ঠিকানা জিজ্ঞেস করলে নান উত্তর দেয় আপনি তার পাশ দিয়েই ভেতরে এসেছেন স্যার, ও চার্চেই আসছিল। মাইকেল তাৎক্ষণিক ম্যারিকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসে। সীমা ম্যারিকে জিজ্ঞেস করে তুমি স্টিফেনকে কতদিন ধরে চেনো? ম্যারি উত্তর দেয় 2-3 মাস ধরে। স্টিফেন বলেছিল আমি ওর 10ম ভিকটিম, কিন্তু স্টিফেন নিজে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। মাইকেল খোঁচা মেরে বলে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে যায়নি?
দেখো ম্যারি, তোমার সাথে এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি কারণ তুমি চার্চের সাথে যুক্ত। সত্যিটা বলো, নয়তো। ম্যারি বলে ওঠে, স্টিফেন ঠিকই বলেছিল। সীমা জিজ্ঞেস করে, কি বলেছিল? ম্যারি জানায় পুলিশের কাছে না যাওয়ার জন্য বলেছিল। ভদ্র মেয়েরা পুলিশের কাছে যায় না। মাইকেল রেগে গিয়ে থ্রেট দিয়ে বলে, চুপচাপ সত্যিটা বলে দাও। ম্যারি বলতে শুরু করে, আমি একজন অ্যাক্ট্রেস ছিলাম। সেদিন আমি স্টিফেনের বাসায় অডিশন দিতে গিয়েছিলাম, কিন্তু স্টিফেন আমার সাথে কথা বলতে বলতেই ভাবুক হয়ে ওঠে। আপনাদের মনে আছে কাহিনীর শুরুতে একটি মেয়ে স্টিফেনকে বলেছিল স্ক্রিপ্টে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু কিলার আমার ছোটবেলার বন্ধু এবং ভালোবাসা, তাহলে আমি হঠাৎ তাকে পুলিশে ধরিয়ে দেব কেন? ম্যারি সেই মেয়েটি। স্টিফেন 2 মিনিটের ব্রেক নেয়। তারা পাশাপাশি সোফায় বসেছিল। স্টিফেনের হাতে ছিল ছুরি। ম্যারি সেটা লক্ষ্য করে বলে, এটা ফেক নাইফ তাই না? স্টিফেন পরিষ্কার কণ্ঠে বলে দেয়, ছুরিটা আসল। সে এটা দিয়ে 9 জন মেয়েকে খুন করেছে। 10ম ভিকটিম ম্যারি হতো। কিন্তু তার সাথে কথা বলার পর স্টিফেন নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছে। স্টিফেন বলে, আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। সেফটির জন্য ছুরিটা তোমার কাছে রাখো। স্টিফেন ম্যারিকে বাসায় ড্রপ করে দিতে যায়। ম্যারি গাড়ি থেকে নামতেই স্টিফেন তাকে বলে, জানি না জেলে যাওয়ার পর কি হবে। তুমি কাল আমার সাথে দেখা করবে? কোনো কথা বলবো না, শুধু একটু দেখব শেষবারের মতো। ম্যারি উত্তর দেয়, কাল আমি মায়ের সাথে সেন্ট ম্যারিস চার্চে যাচ্ছি, ওখানেই এসো। স্টিফেন বলে যায় পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আর হ্যাঁ, কাল যদি আমার আত্মসমর্পণের নিউজ টিভিতে না দেখো, তাহলে এই বাড়ি ছেড়ে দিও। তারপর গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যায়। পরের দিনের কথা মতো স্টিফেন চার্চে এসেছিল। তারা কথা বলেনি। স্টিফেন দূর থেকেই তাকে দেখছিল। এরপর সে নিউজে দেখল স্টিফেন সব খুনের দায় স্বীকার করেছে। তাই সে আর খামোখা পুলিশের সাথে যোগাযোগ করেনি। অনেক কষ্টে তার জীবন বেঁচেছে। তাই সে নিজের অ্যাক্টিং ছেড়ে চার্চের কাজে নিজেকে উৎসর্গ করেছে। তখনই একজন কনস্টেবল এসে কিছু তথ্য দেয়। তারা ওয়াচম্যানকে ম্যারির ছবি দেখিয়েছে। ম্যারি সেই মেয়ে নয় যার সাথে স্টিফেন চেন্নাইতে থাকতো। আর স্টিফেন আত্মহত্যার চেষ্টা করেনি, বরং ভিকটিমদের পরিবারের কেউ হয়তো তার কফিতে বিষ মিশিয়েছে। মাইকেল ম্যারিকে নিজের বাকি বয়ান কনস্টেবলের কাছে দিয়ে চলে যেতে বলে। ঠিক তখনই সীমা বলে ওঠে, ম্যারি, স্টিফেন তোমাকে যে সিনে অ্যাক্টিং করতে বলেছিল সেটা কি? ম্যারি বলতে থাকে, একজন কিলার যে অনেকগুলো খুন করেছে, তার লাভারের রোল। সীমা তাকে জিজ্ঞেস করে ওই চরিত্রের নাম কি ছিল। ম্যারি অনেক ভেবে উত্তর দেয়, কৃতিকা। দৃশ্যপট পরিবর্তন হয়। সীমা স্টিফেনকে জিজ্ঞেস করে, তোমার লাভার আছে? কৃতিকা কে? স্টিফেন ঝাপসাভাবে একটি মেয়েকে মনে করতে থাকে। সে নিজের অতীতের কাহিনী বলতে শুরু করে। সে আর কৃতিকা ছোট থেকেই বন্ধু। কৈশোর আসতে আসতে সেটা প্রণয়ের রূপ নেয়। নিজের বাবা মাকে খুন করার পর স্টিফেন চেন্নাইতে শিফট হয় এবং সে ও কৃতিকা বিয়ে করে নিয়েছিল। নতুন বাড়ি, নতুন পরিবেশে স্টিফেন নিজের নতুন জীবনের শুরু করতে চাইছিল। কিন্তু ক্ষত ততদিনে সেরে ওঠেনি, বরং বৃদ্ধি পেয়েছে। স্টিফেন নিজের বাবা মায়ের ছবি দেয়ালে টাঙানো শেষে চলে যাওয়ার সময় শুনতে পাই তার বাবার ছবি তাকে বলছে, স্টিফেন, তুই তোর মায়ের ছবি থেকে আমার ছবিটা 1 ইঞ্চি নিচে কেন ঝুলিয়েছিস? এখনই উপরে তোল। তখন তার মায়ের ছবিও কথা বলে ওঠে। স্টিফেনের বাবা মা তার মস্তিষ্কের ভেতরেই মারা যাওয়ার পরও ঝগড়া করেই যাচ্ছিল। একসময় স্টিফেন আর সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে ওঠে। সেদিন রাতেই স্টিফেন আমতা আমতা করে কৃতিকাকে সত্যিটা বলে দেয় যে সেই নিজের বাবা মাকে মেরে ফেলেছে। কৃতিকা প্রথমে বিশ্বাসই করতে চায় না, কিন্তু পরে বুঝতে পারে স্টিফেন মিথ্যা বলছে না। সেই স্টিফেনকে শান্ত করতে চাইছিল। হঠাৎ স্টিফেন বলে ওঠে, আমি না, ও মেরেছে। কিন্তু সামনে কেউই ছিল না। অর্থাৎ স্টিফেন কাউকে কল্পনা করছিল। কৃতিকা তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুমাতে বলে। স্টিফেন চোখ বন্ধ করেই আবারও হুট করে চোখ খুলে ফেলে, কারণ তার মাথার ভেতরে একসাথে অনেকে এলোমেলোভাবে কথা বলছিল। যেমন কেউ বলে, কৃতিকা তোকে ঘুম পাড়িয়ে পুলিশকে কল করে তোকে ধরিয়ে দেবে, ঘুমাস না স্টিফেন। কোনো মতে সেই রাতটা কেটে যাওয়ার পর সকাল সকাল স্টিফেন কৃতিকাকে বলে, শোন না, অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নে, আমার শরীরটা ভালো লাগছে না। কৃতিকা তার কথা মেনে নেয়। সেদিন থেকেই স্টিফেন লুকিয়ে লুকিয়ে কৃতিকার উপর নজর রাখতে শুরু করে। এভাবেই 1 সপ্তাহ কেটে গিয়েছিল। 1 সপ্তাহ পর কৃতিকা অফিসের জন্য রেডি হচ্ছিল। স্টিফেন এসে জিজ্ঞেস করে,
কিরে, কোথায় যাচ্ছিস? কৃতিকা উত্তর দেয়, অফিসে। 1 সপ্তাহ যায়নি, অনেক কাজ জমে গিয়েছে। কৃতিকা রেডি হয়ে অফিসের গাড়িতে উঠতে গেলে স্টিফেন স্কুটি নিয়ে কৃতিকার কাছে এসে বলে, আমি অফিসে দিয়ে আসছি। কৃতিকা স্টিফেনের কথা মেনে নেয়। এরপর থেকে স্টিফেন রোজ সকালে কৃতিকার গাড়ির পিছু পিছু যেত এবং সারাদিন অফিসের বাইরে পাহারা দিত। রাতে আবার কৃতিকার পিছু পিছু বাড়ি ফিরে আসতো। এভাবেই দিন কেটে যায়। রাতে স্টিফেন ঘুমাতো না, অদৃশ্য কারোর সাথে কথা বলতো, অদ্ভুত সব কাণ্ড করত। এরপরই স্টিফেন যে তার পিছু করছে সেটা কৃতিকাও ধরে ফেলে। সে কয়েকদিন পর্যবেক্ষণ করার পর একদিন অফিস থেকে ফেরার সময় সরাসরি স্টিফেনের সামনে এসে দাঁড়ায়। কোনো কথা না বলেই তারা দুইজন বাড়ি ফিরে আসে। রাতে স্টিফেন কাউকে বলছিল ও পুলিশের কাছে যাবে, ও পুলিশের কাছে যাবে, এটা বলে বলে আমার মাথা খারাপ করে দিয়েছিস। বলেছিলাম না ও যাবে না? মাথা খারাপ করিস না, ঘুমানোর সময় ঘুমাতে দে। কৃতিকা বেডরুম থেকেই সব কথা শোনে। পরের দিন কৃতিকা অফিসে যাওয়ার সময় স্টিফেনকে বলে যায়, এই সব আর সহ্য করা যাচ্ছে না, আজ তারা ডাক্তারের কাছে যাবে। কৃতিকা বেরিয়ে যেতেই স্টিফেনের মস্তিষ্কের ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, ও পাগল ভাবে তোকে, ও আমাদের কৃতিকা নয়। এমন আরো অনেক কিছু। দৃশ্যপট পরিবর্তন হয় হসপিটালে। স্টিফেন ও কৃতিকা ওয়েটিং রুমে বসেছিল। স্টিফেন সেখান থেকে চলে যেতে চাইলে কৃতিকা বলে, নিজের বাবা মাকে খুন করা নর্মাল নয় স্টিফেন। আমি বুঝি তুই কেন তাদের মেরেছিস, কিন্তু তুই নিজে সেটা থেকে বের হতে পারিসনি। স্টিফেন বলে ওঠে, আমাকে অ্যাবনর্মাল মনে হয় তোর? কৃতিকা প্রতিবাদ করে উত্তর দেয়, দেখ, তুই যা করেছিস তুই তার শাস্তি পাসনি, তাই তুই নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিস। স্টিফেন কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তাহলে আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব, শুধু তোর জন্য। কৃতিকার সাথে সাথেই বলে ওঠে, তুমি চলে গেলে আমার কি হবে স্টিফেন? প্লিজ ডক্টরের সাথে কথা বলো। কিন্তু স্টিফেন তার কোনো কথা শোনে না, শুধু যাওয়ার আগে বলে যায়, আমি অপেক্ষা করব তোর জন্য, আমাকে বিশ্বাস করলে চলে আসিস। কৃতিকা সেখানে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। এদিকে স্টিফেন পার্কিংয়ে কৃতিকার জন্য অপেক্ষা করছিল। একটু পর কৃতিকা সত্যি সত্যি সেখানে উপস্থিত হয়। নিজের ভালোবাসার প্রতি এই বিশ্বাস দেখে স্টিফেনের চোখেও পানি চলে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। রাতে স্টিফেন সোফায় বসেছিল। এমন সময় কৃতিকা এসে জানায় সে অসুস্থ, কিছুদিনের জন্য তার দাদির কাছে থাকতে চায়। কিন্তু স্টিফেন বলে, ভয় পাচ্ছিস আমাকে? যাবি ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলে যা। বল যে তুই পুলিশের কাছে যাবি আর আমাকে জেলে ভরে ফাঁসিতে ঝুলাতে চাস। কৃতিকা বারবার না বলতে থাকে, কিন্তু স্টিফেন কোনো কথা না শুনে পাগলের মতো আচরণ করতে শুরু করে। কৃতিকা আসলেই অনেক অসুস্থ ছিল, কিন্তু স্টিফেন, তার কাছে এই সব কিছু নাটকই মনে হয়। সে বলতে থাকে, যাবি যখন বলে যা যে তুই আমাকে ভালোবাসিস না। এইসব প্রেম ভালোবাসা সবই নাটক ছিল। আর সহ্য করতে না পেরে কৃতিকা সাহস জুটিয়ে বলে, এই সব বললে আমাকে যেতে দিবি তাই তো? স্টিফেন উত্তর দেয়, হ্যাঁ যেতে দিব। কৃতিকা মিথ্যা বলে যে সে পুলিশের কাছে যাবে। ঠিক তখনই সাইরেন বেজে ওঠে। স্টিফেন তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে পুলিশের গাড়ি দেখতে পেয়ে বলে ওঠে, আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই। ততক্ষণে অসুস্থতার কারণে কৃতিকার মাথা ঘুরতে শুরু করেছে। স্টিফেন দৌড়ে এসে হাতে থাকা ছুরি দিয়ে একের পর এক আঘাতে কৃতিকাকে খুন করে। সে ব্যালকনিতে গিয়ে পুলিশদের উদ্দেশ্যে গালাগালি করে তাদের আসতে বলছিল, কিন্তু দেখা যায় পুলিশের গাড়ি তো অন্যদিকে যাচ্ছে। স্টিফেন বুঝতে পারে পুলিশ তার জন্য আসেনি। তার সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে কৃতিকাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। অবশেষে স্টিফেন বুঝতে পারে সে কি করেছে। যে নারী জীবনের প্রতিটি পদে পদে বিপদে দুঃখে সব সময় তার পাশে ছিল, সে তাকে খুন করেছে। এরপর সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। সে কৃতিকার ভালোবাসাকে অনুভব করার জন্য একে একে 9 জন মেয়েকে খুন করে। পরে ম্যারি যখন সেই ভালোবাসার কথা তাকে স্মরণ করিয়ে দেয়, তখন সে আর ম্যারিকে খুন করতে পারেনি। তাকে বাড়িতে দিয়ে আসে এবং নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করে। স্টিফেন বলতে থাকে, তার জীবনটা এমন কেন? তার জীবনও তো অন্য সবার মতো হতে পারত। তার বাবা মা, সে, কৃতিকা ও তাদের বাচ্চা, হ্যাপি ফ্যামিলি। কিন্তু না, সে নিজেই কত পরিবারের সুখ নষ্ট করে দিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয় কোর্টে। মাইকেলের মাধ্যমে আমরা জানতে পারি কৃতিকা ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছিল। আপনজন বলতে এক দাদি আছে, যে জানেও না কৃতিকার সাথে কি হয়েছে। কিছুক্ষণ পর কোর্টের কার্যক্রম শুরু হয়।
জজ সাহেব সীমাকে স্টিফেনের অবস্থা বর্ণনা করতে বললে সীমা জানায় স্টিফেনের কাউন্সিলিং প্রয়োজন হতে পারে। সে এখন মেন্টালি স্টেবল হলেও খুন করার সময় তার মানসিক অবস্থা ভালো ছিল না এবং খুনগুলো করার জন্য স্টিফেন অনুতপ্ত। সব শোনার পর জজ সাহেব নিজের ভার্ডিক্ট শোনায়। আদালত সবসময় শুধরানোর জন্য শাস্তি দেয়, প্রতিশোধের জন্য নয়। স্টিফেনের মানসিক অবস্থা সহ সব দিক বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচার কার্য শেষে মাইকেল স্টিফেনকে নিয়ে বাইরে আসতেই জনগণ তাদের উপর হামলা করে। মাইকেল ও অন্যান্য পুলিশ কোনো মতে স্টিফেনকে বাঁচিয়ে প্রিজনার্স ভ্যানে তুলে দিয়েছিল। মুহূর্তেই ভ্যান ছেড়ে দেয়। আমরা দেখতে পাই স্টিফেনের বাবা মা বিপরীত দিকে ফিরে বসে আছে। স্টিফেন এসে তাদের মাঝে বসে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। না, এখনই সমাপ্ত নয়। দৃশ্যপট পরিবর্তন হয়। স্টিফেন প্রিজনার্স ভ্যানে বসেছিল। এক পাশে ছিল তার 9 জন ভিকটিম আর সামনে কৃতিকা ও তার বাবা মা। এই সবই স্টিফেনের কল্পনা। স্টিফেন সামনের দিকে তাকিয়ে বলে, তো কেমন লাগলো? হঠাৎ স্টিফেনের মা বলে ওঠে, কুট্টানকে তুই মেরেছিলি, তোর বাবা না, তাই তো? স্টিফেন উত্তর দেয়, হ্যাঁ, মারতে ইচ্ছা করছিল তাই মেরে ফেলেছিলাম। এবার স্টিফেনের বাবা বলে ওঠে, আমার জীবনে 2টো অপরাধ করেছিলাম আমি। এক, না আমি খেলোয়াড় হতে না পেরে মদ খাওয়া শুরু করেছিলাম, আর তোকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। আমরা আরো জানতে পারি স্কুলে মেয়েদের ড্রেসিং রুমে ক্যামেরা স্টিফেন লাগিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে স্টিফেনের বাবা সব দোষ নিজের কাঁধে নিয়েছিল। বড় হতে হতে স্টিফেন মেয়েদের ভালোবাসার জায়গায় তাদের খুন করাতে বেশি আনন্দ পেতে শুরু করে। সেদিন রাতে স্টিফেনের মা তাকে এই সব করা থেকে দূরে থাকতে বলছিল, তাই স্টিফেন রেগে গিয়ে তার মাকে মেরে ফেলে। তারপর নিজের বাবাকে ভয় দেখিয়ে মার্ডারের দোষ নিজের কাঁধে নিতে বাধ্য করেছিল। তারপর স্টিফেন নিজের বাবাকেও গলা কেটে হত্যা করে। তার ভিকটিমরা জিজ্ঞেস করে, আমাদের কেন মারলি? আমাদের তো কোনো দোষও ছিল না। স্টিফেন উত্তর দেয়, কৃতিকাকে মিস করছিলাম, তাই ভাবলাম অডিশন রাখি। প্রথমে তো ভালোভাবে কথা বলছিলাম, তাই না? তারপর হঠাৎ খুন করার নেশা উঠলো, তাই মেরে ফেললাম। এখন আমি 10টা পুশ আপ করতে করতে তোরা গায়েব হয়ে যাবি। সে 10টা পুশ আপ করতে করতে সত্যি সত্যি ভিকটিমরা গায়েব হয়ে যায়। এবার স্টিফেন কৃতিকার পাশে এসে বসে। তাকে জিজ্ঞেস করে, জানো, তোর তো নিশ্চয় মনে আছে যখন আমি তোর সামনে বাবা মাকে খুন করার কথা স্বীকার করেছিলাম, তুই কি বললি? সব দোষ স্বীকার করে জেলে চলে যায় স্টিফেন। আমি তোর জন্য অপেক্ষা করব। ঘোড়ার ডিমের অপেক্ষা করতি তুই। আমি কত এমন মিথ্যা বলেছি সবাইকে, এজন্যই তো তোকে খুন করতে হলো। কিন্তু দুনিয়ার সামনে এমন গল্প বলেছি যে লাইলি মজনুর গল্পও ফেল। পাশ থেকে স্টিফেনের মা বলে ওঠে, তোকে তো ভালোভাবেই বড় করেছিলাম, তাহলে তুই এমন জানোয়ার হলি কিভাবে? স্টিফেন উত্তর দেয়, ভুল করলেই শুধু শাসন করতে, এজন্যই তো দুটোকে সরাতে হলো। যদিও বাবাকে মারার প্ল্যান ছিল না, কিন্তু বাবা যদি পুলিশকে কিছু বলে দিত। স্টিফেনের মা বলে, একদিন না একদিন তো তোর সত্য কেউ না কেউ জানবেই। স্টিফেন হেসে বলে ওঠে, কে? সীমা না মাইকেল? দেখো, যদি ম্যারিকে মেরে ফেলতাম পুলিশ দেখলেই গুলি করে মারত, তাই ওকে ছেড়ে স্যারেন্ডার করলাম। সীমার কাছে একগাদা মিথ্যা টেস্ট দিলাম, কৃতিকার মিথ্যা কাহিনী বানালাম, মাইকেলকে কনফিউজড করলাম, ও গিয়ে ম্যারিকে টেনে নিয়ে এলো। এত এত জট বাঁধানোর পর সেটা ক্লিয়ার করলাম। কত কি যে করতে হয়েছে। তোমরা হলে পারতে? তোমরা তো শুধু মরতে পারো, কিভাবে বাঁচতে হয় আমার কাছ থেকে শেখো। জজ যদি আজ ফাঁসি দিত, তাও ওইখান থেকে বেঁচে ফেরার পথ ঠিকই খুঁজে নিতাম। স্টিফেনের বাবা বলে, জেলের জীবন এত সোজা নয়। স্টিফেন উত্তর দেয়, শুধু দেখো কিভাবে ভালো ব্যবহারের উপর ভিত্তি করে 10 বছরে জেল থেকে বেরিয়ে আসি। এখন বয়স 25, 10 বছর পর 35 থেকে 36 বছর বয়স হবে, তাতে কি, বেঁচে তো থাকবো অন্তত। একটু থেমে বলে, আমার কথা শুনে মনে হচ্ছে না যে আমি পাগল, সাইকো, একটা শয়তান? কিন্তু আমি শুধুই স্টিফেন। অতপর মুভিটি এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্টে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।